আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে গতকালকে এখন বর্তমান সরকারের যিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তিনি আমাদের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করকে ফোন করেছিলেন তার এই 27 তারিখ ভারতে আসার বিষয়ে। তা বিভিন্ন কথাবার্তার মধ্যে একটা কথা খুব একেবারে ডটেড লাইন বলে দেওয়া হয়েছে যে ভারতের সঙ্গে যে চুক্তিটা হয়েছিল, বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের, সেখানে 10টি পয়েন্টের মধ্যে একটি পয়েন্ট এটা ছিল যে যত নিরপরাধ আওয়ামী লীগ কর্মী, নেতা, লেখক, শিল্পী, বুদ্ধিজীবী এবং সাধারণ সমর্থক যাদেরকে ফলস মামলা দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছিল তাদেরকে যথাশীঘ্র সম্ভব ছাড়তে হবে। এটা আমি আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম, আপনাদের স্মরণে আছে কিনা আমি জানি না। তো আর 12 তারিখে ইলেকশন হয়েছে, গতকালকে হচ্ছে 24 তারিখ। ডক্টর জয়শঙ্করের বক্তব্য হলো এই যে 12টা দিন কেটে গেল, এর মধ্যে আপনারা দু চারজন করে ছাড়ছেন, এ খবর আমরা পাচ্ছি, কিন্তু যে বাল্ক পরিমাণে আপনাদেরকে অবৈধভাবে যে গ্রেপ্তার করা হয়েছিল এবং জামিন পাওয়ার পর তাদেরকে ফের গ্রেপ্তার করে আবার নয়া মামলা দিয়ে তাদেরকে আবার ঢুকিয়ে দেওয়া হয়েছিল এবং তাদের যে অমানবিকভাবে রাখা হয়েছে, জেলের মধ্যে যেভাবে মৃত্যু হয়েছে, সেইগুলো সুষ্ঠু তদন্ত কি হচ্ছে না হচ্ছে, এবং এই সমস্ত নেতাকর্মীরা এবং লেখক, শিল্পী, বুদ্ধিজীবী যারা ওই সময়তে মুখ খুলেছেন, যাদেরকে আটক করা হয়েছিল এবং তাদেরকে বিভিন্ন মামলায় ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে কবে এবং কত দিনের মধ্যে তাদেরকে ছাড়া হবে এ ব্যাপারে সম্পূর্ণ একটা লিখিত রিপোর্ট ভারতবর্ষের কাছে নিয়ে আসবেন। একদম ইন ডটেড লাইন বলে দেওয়া হয়েছে। ফলে এই যে জয়শঙ্করজি ওনাকে বলে দিয়েছেন না, এইটা বলে দেওয়াটা হচ্ছে রেড সিগন্যাল, যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী না চললে তাহলে কিন্তু ভারতবর্ষ শান্তিতে বসতে দেবে না। অনেকগুলো চুক্তি আছে, তার মধ্যে যেটা মেইন চুক্তি, যেটা একটা অংশ যেটা আছে 10টার মধ্যে একটা, সেটা হচ্ছে এইটা। এখন আওয়ামী লীগের দিকে আস্তে আস্তে ছাড়া পাচ্ছে, এটা ঘটনা, কিন্তু যেভাবে আর কি তুলে নেওয়া হয়েছিল নানান মামলা দিয়ে, ঘরদোর পুড়িয়ে দেওয়া হয়েছিল, তাদের কোনো বিচার হয়নি। আজকে তো 12 দিন কেটে গেছে। সরকারে বসলে একটু সময় লাগে, এটা ঠিক এটা ঠিক, কিন্তু এই যে 12 দিন গেল, তার মধ্যে কি আইন বিভাগের যারা মন্ত্রিত্বের দায়িত্ব পেয়েছেন সেদিনই দায়িত্ব পেয়েছেন, তার পরদিন যদি যুদ্ধভিত্তিক পরিস্থিতিতে তারা যদি কাজে লাগতেন, কতগুলো মামলা দেওয়া হয়েছে, জামিনযোগ্য মামলা, জামিন অযোগ্য মামলা, দুটোকে আলাদা করতে কতক্ষণ সময় লাগে, কে ক্রিমিনাল কে ক্রিমিনাল নয়, কে কাকে নিরাপরাধ মানুষকে ডবল করে ঢুকিয়ে দেওয়া হয়েছে, কারা কারা মারা গিয়েছেন বিনা চিকিৎসায়, কাদের ওপরে অত্যাচার করা হচ্ছে, কাদের ভয় দেখিয়ে তাদেরকে বাড়ি ঘর ছাড়া করে দেওয়া হয়েছে, এই সমস্ত গুলো আপনার করতে কত সময় লাগতে পারে। অ্যাটলিস্ট আইনের ব্যাপার যেটা আছে সেটা তো খাতায় পত্রে লেখা আছে, যে খাতায় পত্রে যেটা লেখা আছে সেটা সমাধান করতে কত সময় লাগে। কালকে খলিলুর রহমান কিন্তু বেশ ছাড় খেয়েছেন আমাদের জয়শঙ্করের কাছে। জয়শঙ্করজি কথা বলেন খুব আস্তে এবং মিষ্টি মিষ্টি করে বলেন, কিন্তু কাঁটার মতো বেঁধে সেগুলো। তো জয়শঙ্করজি যা বলেছেন, তারপরে খলিলুর রহমান কিন্তু একটু আমতা আমতা করেছেন এবং উনি বলে দিয়েছেন আপনি যখন 27 তারিখে আসবেন, এই পূর্ণ ডকুমেন্ট আপনাকে পুরো একেবারে রেডি করে নিয়ে আসতে হবে এবং আপনাকে লিখিতভাবে দিতে হবে যে কতদিনের মধ্যে এই সমস্ত আওয়ামী লীগ কর্মী, নেতা কর্মী যারা রয়েছে নিরাপরাধ, অপরাধীদের ব্যাপারে আমরা বলছি না, তারা আপনার বিচার করুন, সে ব্যাপার আলাদা,
কিন্তু নিরপরাধ কর্মী, নেতা, তারপরে লেখক, শিল্পী, বুদ্ধিজীবী, নাট্যকার, যারা যারা আছে, সাধারণ মানুষ, এদেরকে আপনারা জোর করে জেলে এই ইউনূস সরকার ঢুকিয়েছিল। আপনারা বলেছিলেন এসে 7 দিনের মধ্যে আপনারা ব্যবস্থা করে নেবেন। আজকে 12 দিন হয়ে গেছে, 12 দিনের মধ্যে আপনারা এক চুল ব্যবস্থা করেনি। 2-10 জনকে ছাড়ছেন, এখানে 10 জন, ওখানে 20 জন, ধরেছেন তো 10,000-এর ওপরে, 10-15 হাজারের ওপরে। সেখানে যদি 10টাকে ছাড়েন তাহলে শতাংশ হিসেবে কোথায় আসে? এই নিয়ে ব্যাপক তোপ হয়েছে গতকালকে। এই তোপ হওয়ার পর এখন বিএনপির কিন্তু একটু টনক নড়বে, অন্তত বিচার বিভাগে একটুখানি টনক নড়বে। এবং যদি মানে মানে পরিকল্পনাটা কি, পরিকল্পনা তাদেরকে ছাড়া হবে না ছাড়া হবে, সেটা যদি লিখিত ফরম্যাটে সন্তোষজনক উত্তর হিসেবে ভারতের কাছে না পৌঁছায়, তাহলে কিন্তু এই সরকারের কপালে কিন্তু দুঃখ আছে। কারণ এটা শর্ত নাম্বার 2 ছিল। শর্ত নাম্বার 1 ছিল যে এই যে ট্রাইব্যুনালে শেখ হাসিনার যে সমস্ত বিচার কার্য হয়েছে, তাকে তার প্রতি যে আইনি ওই কি বলে বেআইনি আপনার ফাঁসির আদেশ হয়েছে, শাস্তির ব্যবস্থা হয়েছে, হ্যাঁ, সেই সমস্ত ওইটাকে আগে ব্যবস্থা করতে হবে, মামলাটা তুলতে হবে। 2 নম্বরে ছিল আওয়ামী লীগ কর্মীদের করে ছেড়ে দেওয়ার ব্যাপারটা। দুটোর কোনোটাই কিন্তু এখনো পর্যন্ত কাজ এগোয়নি। কি হয়েছে না, তাজুলকে শুধুমাত্র সরিয়ে দেওয়া হয়েছে, তাকে এখনো অ্যারেস্টও করা হয়নি। তার মানে ভারতের কাছে কি বার্তা যাচ্ছে? যে ভারতের মাথায় হাত বুলিয়ে কাজ সারা। ভারত কিন্তু সেই দেশ নয় যে ভারতকে মাথার উপরে হাত বুলিয়ে আমি কোনো রকমে সে কাজ সেরে দিলাম, সেরকম নয়। ইমিডিয়েটলি তাকে বাংলাদেশের সরকারকে লিখে দিতে হবে যে এত দিনের, সেটা 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, এত দিনের মধ্যে সমস্ত অবৈধ যারা জেলে রয়েছে, আটকে রাখা হয়েছে ইউনূস সরকারের আমলে, তাদের প্রত্যেককে জামিনে মুক্ত করতে হবে এবং তাদের দ্বিতীয়বার কোনো মামলায় অ্যারেস্ট করা যাবে না। যদি দোষ করে সেটা আলাদা কথা, কোথাও কোনো ক্রাইম করলো, তাদের ধরা পড়লো, সেটা আলাদা কথা। কিন্তু মিছিল করছে, আপনারা ধরে নিয়ে পুড়িয়ে দিলেন, 12 দিন সময় চলে গেল, তাও আপনারা এখনো কিছু করতে পারলেন না। যদি এইগুলো না হয়, আর তাজুলের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, আর শেখ হাসিনার বিরুদ্ধে যে করা মামলাগুলো, সেইগুলো যদি তোলার ব্যবস্থা যদি না হয় এবং লিখিত ফরম্যাটে যদি না নিয়ে আসেন, তাহলে ভারতবর্ষ কিন্তু এটাকে খুব একটা ভালো চোখে দেখবে না। সেই বার্তা কিন্তু তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এইবার খলিলুর রহমানের কাছে হয়ে গেছে একটা বড় কাজ, যে আইন বিভাগের সঙ্গে বসে এখন সমস্ত মামলাপত্র ঘেটে যা আছে না আছে এনে একটা হিসেব করে ভারতবর্ষের কাছে দাখিল করা এবং টাইম ফ্রেম ঠিক করে দেওয়া যে এই সময়ের মধ্যে আমরা এই সমস্ত মামলা তুলে নিয়ে এদেরকে রিলিজ করে দেব। যদি না হয় তাহলে পরে ভারতবর্ষ তার কাজ করবে। সুতরাং বুঝতেই পারছেন, আওয়ামী লীগ কর্মীদের নিয়ে ভারতবর্ষ যে ভাবছিল, এর মধ্যে হিন্দুরাও রয়েছে, নির্যাতিত হিন্দুরাও রয়েছে। তারা যারা মামলা করতে গেছিল, তাদের মামলা নেওয়া হয়নি। যারা নির্যাতনে যারা খুন হয়েছেন, যাদেরকে ফাঁসিতে লটকে দেওয়া হয়েছে, পুকুরে চুবিয়ে মারা হয়েছে, সে সমস্ত দোষীদেরও খুঁজে খুঁজে বার করতে হবে এবং সময় লাগুক, কিন্তু করতে হবে। এইটা কিন্তু নিশ্চিত করতে হবে বাংলাদেশ সরকারকে, তবেই বাংলাদেশ সরকারের কিন্তু বাকি কাজগুলো হবে। এই গঙ্গা জলবন্টন চুক্তি ফুক্তি এই যেগুলো রয়েছে না, সেগুলো কিন্তু পরে হবে। আগে এই কাজগুলো করতে হবে, তারপর ওই সমস্ত কাজ হবে। এই খাদ্যপণ্য সরবরাহ স্বাভাবিক করা, কারেন্ট দেওয়া স্বাভাবিক করা, এই সমস্ত বললেই হবে না। আগে ভারতবর্ষে যে সমস্ত চুক্তি এগুলো ছিল, চুক্তি হয়েছিল ভারতবর্ষের সঙ্গে, সেই চুক্তিগুলো বাস্তবায়ন করতে হবে। আদারওয়াইজ কিচ্ছু হবে না। ডেডলাইন দিয়ে দেওয়া হবে যে এইটা ডেডলাইনের মধ্যে আপনাকে করতে হবে। সুতরাং সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আশ্বস্ত থাকুন যে আওয়ামী লীগের কর্মীরা খুব শীঘ্রই ছাড়া পেয়ে যাবেন। সবাই ধন্যবাদ।
শেখ হাসিনা এসব নির্দেশনা পাওয়ার পর আওয়ামী লীগ নেতৃবৃন্দের ভেতরে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। একে, তাদের সভানেত্রীর ভেতরকার আত্মবিশ্বাস তাদের ভেতর সংক্রমিত হয়েছে, আর তাদের কাছে মনে হয়েছে যেহেতু শেখ হাসিনা 5ই আগস্টের পর আগে কখনোই বলেন নাই যে দেশে ফিরে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, দেশে ফিরে যাওয়ার মানসিক বাস্তবিক আইনি প্রস্তুতি নেওয়া শুরু করা দরকার, কাজেই এই পরামর্শটি, এই যে শীর্ষ নেতৃবৃন্দের সভায় শেখ হাসিনার এই নির্দেশনাকে অত্যন্ত ইঙ্গিতবাহী বলে এবং ইতিবাচক বলে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ মনে করছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা 2024 সালের 5ই আগস্টের পর প্রথমবারের মতো তার দলীয় নেতৃবৃন্দের সঙ্গে এক সভায় দলীয় নেতাদেরকে দেশে ফিরে যাওয়ার মানসিক এবং বাস্তবিক প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন। শেখ হাসিনা এই সভায় এতটা আত্মবিশ্বাসের সঙ্গে দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন তার দলের শীর্ষ নেতৃবৃন্দকে যে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকেই মনে করছেন যে শেখ হাসিনার কাছে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ পক্ষ থেকে সুস্পষ্ট এই ইঙ্গিত এসেছে যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের জন্য যথাযথ পরিসর সৃষ্টি করা হবে এবং সেটা খুব শিগগিরই হবে। শেখ হাসিনা কতগুলো সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন বলে ওই সভায় উপস্থিত বিভিন্ন জনের সূত্রে জানা যাচ্ছে। সভাটি অনুষ্ঠিত হয়েছে ভার্চুয়ালি, বাংলাদেশ থেকে বিভিন্ন নেতা কর্মীরা সংযুক্ত হয়েছিলেন, শীর্ষ নেতৃবৃন্দরা সংযুক্ত হয়েছিলেন কলকাতা থেকে, আর দিল্লি থেকে সংযুক্ত হয়েছিলেন শেখ হাসিনা নিজে। কলকাতায় এক প্রেসিডিয়াম সদস্যের বাসায় আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের কয়েকজন সদস্য সহ শীর্ষ নেতারা বসেছিলেন এ সভায়। শেখ হাসিনা সেখানে সরাসরি নির্দেশনা দেন যে একদিকে যেমন দেশে যে নেতাকর্মীরা আছেন তাদেরকে সক্রিয় করে তুলতে হবে যাতে সামনেই যে স্থানীয় সরকার নির্বাচন আসছে সে নির্বাচনে আওয়ামী লীগের তরফে তারা অংশ নিতে প্রস্তুত থাকেন। শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা কর্মীদের বিচারালয়ে আদালতে সক্রিয় ভূমিকা রেখে, মানে আইনি পরামর্শের দিক থেকে সক্রিয় হয়ে জামিনের ব্যবস্থা করা, সেখানে মামলা লড়ার ব্যাপারে সক্রিয় হওয়া এবং নেতা কর্মীদেরকে বিভিন্ন মামলায় যে তারা মাসের পর মাস আটক আছেন সেই আটকাবস্থা থেকে ছাড়িয়ে আনার জন্য নেতাদেরকে সক্রিয় হতে পরামর্শ দিয়েছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পরামর্শ দিয়েছেন যে যারা বিদেশে আছেন, যে শীর্ষ নেতৃবৃন্দ, তাদেরকেও সক্রিয় হতে হবে যাতে তারা আইনিভাবে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে কিংবা মামলা লড়ে নিজেদের মামলাগুলোর আইনি যেসব বাধা আছে সেগুলোর একটা মীমাংসা করতে পারেন। মানে যেভাবে বরাবর বাংলাদেশে আওয়ামী লীগ আমলে বিএনপি নেতৃবৃন্দ আর বিএনপি আমলে আওয়ামী লীগ নেতৃবৃন্দ শত শত মামলা একরকম ঘাড়ের ওপর রেখে রাজনীতি করে গেছেন, সেই পরিসরটা সৃষ্টি করার জন্য যেই আইনি ব্যবস্থা গ্রহণ প্রয়োজন শেখ হাসিনা বলেছেন তা যেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ দ্রুততার সাথে গ্রহণ করেন। শেখ হাসিনা এই বিষয়গুলো যখন এতটা আত্মবিশ্বাসের সঙ্গে পরামর্শ দিচ্ছিলেন, ওই সভায় উপস্থিত আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের সকলেই তখন বক্তব্য রেখেছেন এবং তাদের অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন যে যখন বিএনপি সরকারের দিক থেকে এখনো কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় নাই যে তারা সত্যি রাজনৈতিক কার্যক্রমে যে নিষেধাজ্ঞা আছে আওয়ামী লীগের উপর সেটা তুলে নেবে কিনা, শেখ হাসিনা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন এক অবৈধ অনির্বাচিত ইউনূস সরকার অধ্যাদেশের মাধ্যমে আওয়ামী লীগের যে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছে সেই পন্থাটাই অবৈধ, কাজেই সেই অবৈধ পন্থা দেশে বিদেশে কোথাও গ্রাহ্য করা হবে না। শেখ হাসিনা বলেছেন যে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় এই যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, দেশে বিদেশে কোথাও একটি নির্বাচিত সরকার, সেটা বিএনপি সরকার হলেও প্রমাণ করতে পারবে না যে আওয়ামী লীগ দল হিসেবে এমন কোনো সন্ত্রাসবাদী কার্যক্রমে কখনো জড়িত ছিল যে কারণে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে রাখা যায় আওয়ামী লীগের। এবং শেখ হাসিনা বলেছেন একটা নির্বাচিত সরকার, বিএনপি সরকারের পক্ষে আওয়ামী লীগের মতো একটা
ঐতিহ্যবাহী বৈধ রাজনৈতিক দলকে বছরের পর বছর, দিনের পর দিন, মাসের পর মাস বাধা সৃষ্টি করে রাজনৈতিক পরিসরের বাইরে জবরদস্তি করে রাখা কোনোভাবেই তার ভাবমূর্তির জন্য দেশে বিদেশে মঙ্গলজনক হবে না। শেখ হাসিনা এই যে রাজনৈতিক কার্যক্রমে আওয়ামী লীগের ওপর যে নিষেধাজ্ঞা, সে বিষয়টাকেই বিএনপি সরকার ক্ষমতায় আসবার পর যে এতটা মানে একরকমের তুচ্ছ করে দেখছেন, তাতে স্পষ্ট এমন ইঙ্গিত আওয়ামী লীগের নেতৃবৃন্দ পেয়েছেন যে একটা অনির্বাচিত অবৈধ ইউনূস সরকারের শাসনামল শেষে একটা নির্বাচিত রাজনৈতিক সরকার দেশে ফেরার পর শেখ হাসিনা একটা গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ প্রত্যাশা করছেন। ইউনূস সরকারের আমলে আওয়ামী লীগ কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে উচ্চ আদালত, কোনো আদালতে তার নেতাদের জন্য সক্রিয়ভাবে দলীয়ভাবে কোনো আইনি পরামর্শক দল গঠন করে তাদের জামিনের ব্যবস্থা কিংবা তাদের মামলা লড়ার ব্যবস্থা করতে সক্রিয় হয় নাই। কারণ শেখ হাসিনা সহ আওয়ামী লীগ বারবার বলে এসেছেন যে ইউনূস সরকারের এই বিচার যে কার্যগুলো পরিচালনা করছে সেগুলোকে এই অবৈধ সরকার, ইউনূস সরকার এমন ভাবে প্রভাবিত করার চেষ্টা করছে যে মামলা লড়ে এই সময়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দের তরফে কোনো লাভ পাওয়ার কিংবা কোনো আইনি প্রতিকার পাওয়ার কোনো সম্ভাবনা নাই। শেখ হাসিনা এই সভায় প্রথমবারের মতো এই পরামর্শ দিয়েছেন বলে খবর বেরিয়েছে যে তিনি বলেছেন একটা আইনি পরামর্শক দল গঠন করা উচিত, যেই আইনি পরামর্শক দলটি আওয়ামী লীগের যে শীর্ষ নেতৃবৃন্দ মাসের পর মাস ধরে কারাগারে আটক আছেন এবং এদের অনেকের বিরুদ্ধে এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয় নাই, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায়, হত্যা মামলায়, তাদের যাতে জামিনের ব্যবস্থা করা যায়, তাদের যাতে সুবিচার পাওয়ার ব্যবস্থা করা যায়, সেজন্য যাতে আওয়ামী লীগের উদ্যোগে, দলের উদ্যোগে একটা আইনি পরামর্শক দল গঠন করা হয়। আর তিনি সকল শীর্ষ নেতৃবৃন্দকে নিজেদের মামলার মীমাংসা করার, নিজেদের মামলায় আইনি প্রতিকার পাওয়ার ব্যবস্থা পেতে যেমন সক্রিয় হতে বলেছেন, তিনি বলেছেন নিজ নিজ এলাকায় স্থানীয় নেতা কর্মী সমর্থকদের মামলার বিষয়েও যাতে শীর্ষ নেতৃবৃন্দ সক্রিয় হন, আইনি প্রতিকারের ব্যবস্থা যাতে দ্রুত করা হয়। শেখ হাসিনা এসব নির্দেশনা পাওয়ার পর আওয়ামী লীগ নেতৃবৃন্দের ভেতরে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। একে, তাদের সভানেত্রীর ভেতরকার আত্মবিশ্বাস তাদের ভেতর সংক্রমিত হয়েছে। আর তাদের কাছে মনে হয়েছে যেহেতু শেখ হাসিনা 5ই আগস্টের পর আগে কখনোই বলেন নাই যে দেশে ফিরে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, দেশে ফিরে যাওয়ার মানসিক বাস্তবিক আইনি প্রস্তুতি নেওয়া শুরু করা দরকার, কাজেই এই পরামর্শটি, এই যে শীর্ষ নেতৃবৃন্দের সভায় শেখ হাসিনার এই নির্দেশনাকে অত্যন্ত ইঙ্গিতবাহী বলে এবং ইতিবাচক বলে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ মনে করছেন। দেখেন, শেখ হাসিনা কিন্তু কোনো ডেডলাইন দেন নাই। শেখ হাসিনা বলেছেন দ্রুত, কিন্তু শেখ হাসিনা বলেন নাই এ মাসের মধ্যে, আগামী মাসের মধ্যে, 3 মাসের মধ্যে। কিন্তু বাংলাদেশের শীর্ষস্থানীয় পত্রিকা আমার দেশ, পরিচিতি যার আওয়ামী বিরোধী সংবাদপত্র হিসেবে নিশ্চিতভাবেই সম্পাদক মাহমুদুর রহমানের আমার দেশ পত্রিকা স্পষ্ট করে শিরোনাম করছে যে 26শে মার্চ ঘিরে প্রত্যাবর্তনের ছক কষছে নিষিদ্ধ আওয়ামী লীগ। এবং আমার দেশ পত্রিকা বলছে যে শেখ হাসিনার নির্দেশনায় এই যে 12ই ফেব্রুয়ারির নির্বাচনের দিন থেকে আওয়ামী লীগ নেতা কর্মী সমর্থকেরা সারা দেশে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ কার্যালয় খুলে সেখানে শেখ হাসিনা বঙ্গবন্ধুর ছবি লাগিয়েছে, স্লোগান দিয়েছে, সেসব ছবি ভিডিও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। আমার দেশ পত্রিকা বলছে সারা দেশের অন্তত 39টি জায়গায় আওয়ামী লীগ কার্যালয় খুলে ফেলেছে 12 তারিখ থেকে। আমার দেশ বলছে এটা একটা বড় নিশানা যে আওয়ামী লীগ খুব শিগগিরই রাজনীতিতে ফিরছে এবং সক্রিয়ভাবে ফিরছে এবং প্রশাসন তাদেরকে সেভাবে বাধাগ্রস্ত করছে না। যদিও আমার দেশ 39টি স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার কথা বলছে, কিন্তু অনেক জায়গা থেকে কিন্তু এ খবরও এসেছে যে আওয়ামী লীগ নেতৃবৃন্দ গিয়ে বা নেতাকর্মী সমর্থকেরা গিয়ে কার্যালয়গুলো খোলার পর আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপির নেতাকর্মী নামে একদল গিয়ে সেই কার্যালয়গুলো আরেক দফা ভাঙচুর করেছে, তালা লাগিয়েছে। কিন্তু
এই যে আওয়ামী লীগের কার্যালয় খোলা সারা দেশে, সেটা যে আওয়ামী বিরোধী রাজনৈতিক শিবিরে বড় ধরনের আশঙ্কা, আতঙ্ক এবং উদ্বেগ তৈরি করেছে, সেটা আমার দেশ পত্রিকা স্পষ্ট করে লিখছে। আমার দেশ পত্রিকা বলছে 26শে মার্চে জাতীয় স্মৃতিসৌধে ফুল দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন ঘোষণার পরিকল্পনা নাকি আছে আওয়ামী লীগের। আমার দেশ বলছে শেখ হাসিনা তাই খুব শিগগিরই 26শে মার্চের কর্মসূচি ঘোষণা করবেন। সম্ভবত এই যে 21শে ফেব্রুয়ারিতে দেশের বিভিন্ন জায়গার শহীদ মিনারে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের কেউ কেউ পুষ্পস্তবকে শেখ হাসিনার পক্ষে পুষ্পস্তবক, শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধাঞ্জলি লিখে পুষ্পস্তবক অর্পণ করেছেন এবং সেসব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে। সম্ভবত আমার দেশ পত্রিকা তার ভিত্তিতে বা সেসবের সূত্র ধরেও এমন একটা সন্দেহ বা আশঙ্কা প্রকাশ করে থাকতে পারে। আমার দেশ বলছে স্বাধীনতা দিবসের আবেগ ও জাতীয় চেতনাকে ঢাল হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার সুদূর প্রসারী ও বিতর্কিত পরিকল্পনা হাতে নিয়েছে। এই যে শেখ হাসিনা কি নির্দেশনা দিচ্ছেন দিল্লি থেকে, সে প্রসঙ্গেও আমার দেশ লিখছে, আমার দেশও বলছে যে আদালতে সক্রিয় হওয়ার কথা ভাবছে আওয়ামী লীগ। তারা বলছে যে পরিকল্পনার অংশ হিসেবে দিল্লি থেকে শেখ হাসিনা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই নির্দেশনা দিয়েছেন যে পলাতক মাঝারি ও তৃণমূল পর্যায়ের নেতারা দেশে ফিরবে এবং তাদের কৌশল হলো দেশে ফিরে আত্মসমর্পণ বা গ্রেফতার হওয়া, এরপর জেলখানাকে কেন্দ্র করে নেতা কর্মীদের আবেগ জাগিয়ে তোলা এবং আদালতের বারান্দায় হাজির হওয়ার সময় গণমাধ্যমের একাংশকে ব্যবহার করে একটা মজলুম ইমেজ তৈরি করা। এছাড়া জেলে থাকা নেতাদের ঘিরে নিজ বলয়ের নেতাকর্মীদের উজ্জীবিত করা এবং পরিবারের সদস্যরা নিয়মিত জেলখানায় গিয়ে দেখা করার মাধ্যমে দলীয় যোগাযোগ বাড়ানো। এসব প্রসঙ্গে কিন্তু ওই সভায় কথা হয়েছে। বরিশালের একজন সাবেক সংসদ সদস্য আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছেন এবং জামিন পেয়েছেন। আওয়ামী লীগের একজন সাবেক নারী সংসদ সদস্য, তিনি কয়েক মাস জেল খাটার পর সম্প্রতি জামিন পেয়েছেন। এই ইঙ্গিতগুলোকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে এবং এই আলাপটা হয়েছে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে, শীর্ষ নেতৃবৃন্দকেও দেশে ফিরে আইনিভাবে তাদের বিরুদ্ধে মামলাগুলো মোকাবেলা করতে হবে, যাতে তাদের দেশে থাকার নেতা কর্মী সমর্থকেরা আস্থা পান যে তারা যে জুলুমের মধ্য দিয়ে গেছেন তাদের নেতারাও সেই জুলুমের মধ্য দিয়ে যেতে একরকমের প্রস্তুত। আমার দেশ পত্রিকা বলছে যে বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক দায়িত্বশীল সূত্রের সঙ্গে যোগাযোগ করেও তারা কিছুতেই জানতে পারে নাই যে বিএনপি আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তনের বিষয়টিকে কিভাবে দেখছে বা কিভাবে মোকাবেলা করতে চায়। আমার দেশ বলছে যে মনে হয়েছে সরকার এখনো চূড়ান্ত কৌশল নির্ধারণ করতে পারেনি এবং সেই বিষয়টা উদ্বেগজনক। আওয়ামী লীগ বিএনপির এই অবস্থানটিকে এই সময়ে অত্যন্ত ইতিবাচক বলে মনে করছে এবং এই সুযোগটি পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে চাইছে।